ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন হতে পারে জানালেন ডক্টর ইউনূস। রোহিঙ্গাদের জন্য ইইউ এর ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব। মন্তব্য আমির খসরুর। দেশের কল্যাণে দ্রুত ভোট আয়োজনের তাগিদ। আর রাজনীতি করব না, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর পথ। আদালতে কামাল মজুমদারের কান্না। আওয়ামী লীগ না করার ঘোষণা। ২ মামলায় গ্রেফতার দেখালো সালমান, আনিসুল ও মামুনকে। কোটি টাকার গরু আর ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর ইমরান গ্রেফতার। ১৩৩ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সিআইডির। এবং রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন। ৪ জনের মরদেহ উদ্ধার, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, জানালো ফায়ার সার্ভিস। সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। চলতি বছর ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নিজ কার্যালয়ে ইইউ কমিশনার ফর ইকুয়ালিটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট হাদজা লাহাবিবের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এ সময় ইইউ কমিশনার জানান, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর হাদজা লাহাবিব বিকেলে মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ত্রাণ সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ মিয়ানমারের উপর সর্বোচ্চ চাপ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে ইইউ। We are supporting Bangladesh with all means, and we are using all tools. It means diplomacy, it means sanctions against Myanmar. It means pressure, also economic pressure, and support for the hosting communities here in Bangladesh and in the region. পালিয়ে যাওয়া একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও ঐক্য বিনষ্ট হয়নি বলেও দাবি তার। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতাদের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ ও ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের রিপোর্টে আমরা বাকিটা জানব। অন্তর্বর্তী সরকারের প্রায় ৭ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রনেতাদের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার হয়ে গেছে। সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপর দেশের মানুষের পাশাপাশি সারা বিশ্বের আস্থা রয়েছে। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন নাই। যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি। কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। মামলা করতে গিয়ে হয়রানি হয়, বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয় সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন, সে অনলাইনের ব্যবস্থা। রাজনৈতিক দল গঠনে সরকারের পক্ষ থেকে সহায়তার অভিযোগ নাকচ করে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার কোনো সহায়তা করে না। ৩ জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবার প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে, তবে অন্যায়ের শাস্তি পেতেই হবে। যে মত দল করবে তো বটে, সবকিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অপপ্রচারের কারণে দেশটির সঙ্গে ভুল বোঝাবুঝি অবসানের চেষ্টা চলছে।
বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো। প্রধান উপদেষ্টার পদকে বাই ডেফিনেশন রাজনৈতিক পদ উল্লেখ করে ভবিষ্যতের রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। যেখানে সব তছনছ। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রোড ম্যাপ দিতে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে। এদিকে জাতীয় নির্বাচন কবে কিভাবে হবে তা দেশের জনগণ নিশ্চিত হতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরো জানাচ্ছেন সাইফুর রিপন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিকের নামাজে জানাজায় অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতারা। জানাজা শেষে দাফনের জন্য কুমিল্লার মুরাদনগরে শ্রীরামপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয় শাহিদা রফিকের মরদেহ। জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিবেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার দিকে যাচ্ছে কিনা তা জানতে চায় দেশের মানুষ। নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। এদিকে কর আইনজীবীদের নবনির্বাচিত কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন নতুন রাজনৈতিক দল নিয়ে। দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত, এক একদিন সমস্যা বাড়ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সরকার চাইলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। গণতান্ত্রিক ব্যবস্থার অনিশ্চয়তার কারণে ভেতরে বাইরে বাংলাদেশের অংশীজনরা বিভিন্ন বিষয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে তাদের সিদ্ধান্ত নিতে পারছে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে আপিল বিভাগেও খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিচারিক আদালতের 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইল যেই পেয়েছে সেই পুরস্কৃত হয়েছে। আর দুদকের আইনজীবী জানান, ক্ষমতার অপব্যবহার হয়েছে তা প্রমাণ করতে পারেনি দুদক। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত থাকছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 29 অক্টোবর 7 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। পরের বছর 30 এপ্রিল খালেদা জিয়ার করা আপিল শুনানির দিন ধার্য হলেও তখন আর শুনানি হয়নি। পরে 5ই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী। এরই প্রেক্ষিতে এই মামলায় গত 27 নভেম্বর হাইকোর্ট থেকে খালাস পান খালেদা জিয়া। কিন্তু এর পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার এই আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে লাভবান হয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান দুদকের আইনজীবী আসিফ হাসান। অনারেবল হাইকোর্ট ডিভিশন সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে আপিলটি মঞ্জুর করেছিলেন এবং সেখানে আপিলে তিনি রায়ে পরিষ্কার করে বলেছেন
যে এই মামলাটি ভয়েড ইস্যু, এটি দুদকের কোনো এখতিয়ার ছিল না, এটা দুদকের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, অথবা কোনো অপরাধও এই মামলায় সংঘটিত হয় নাই। এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন তারাই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। যে মুহূর্তে আপনি দান করবেন ট্রাস্ট সম্পত্তি, ট্রাস্ট যদি কোনো মিসইউজ আসে, ট্রাস্টের অনুযায়ী মামলা হবে, বিচারক ট্রাস্টের জন্য দুদকে মামলা হবে না। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন, সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। বিএনপি নেত্রীর বিরুদ্ধে কুমিল্লার 3টি মামলার মধ্যে একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলা নিষ্পত্তি হলে দীর্ঘ আইনি লড়াই শেষ হবে তার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ সহ সব ধরনের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সোমবার সকালে কাফরুল থানার হত্যা মামলায় আদালতে তোলা হলে কান্নায় ভেঙে পড়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় দুটি মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 7 জনকে। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। সোমবার সকালে কড়া নিরাপত্তায় সিএমএম কোর্টে হাজির করা হয় সালমান এফ রহমান, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও একেএম শহীদুল হককে। এ সময় কাফরুল ও মোহাম্মদপুর থানার আলাদা দুটি হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখায় পুলিশ। তোলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্রের আদালতে। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন, পরে বিচারক তাকে অনুমতি দেন। এ সময় কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেন তিনি আর রাজনীতি করবেন না, আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি চান। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোন দলীয় পদে নাই, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। আর রাজনীতি করবো না, কারাগার থেকে রাজনীতি আর করবো না। এই দেশে রাজনীতি করার কোন পরিবেশ নাই। আদালতে কামাল আহমেদ মজুমদার কান্নায় ভেঙে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শী আইনজীবীরা। এ সময় আদালতের নির্দেশনাও তুলে ধরেন তারা। আজকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুল হক, একেএম শহীদুল হক, শেখ মোহাম্মদ আলী আড্ডু, এই 7 জনের শুনানি দেখাইছে 302-এর মামলা। তারা যখন রাজপথে থাকে তখন তাদের মনে হয় 16 বছরের টকবাকে যুবক, আবার তাকে যখন এবার এই আদালতে তোলা হয় তখন তার নানাবিধ রোগে তাদের এই আপনার আদালতকে বোঝানো হয়। পরে আদালতের নির্দেশে সব আসামিকে কারাগারে পাঠানো হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কোটি টাকার গরু আর ছাগল কাণ্ডে আলোচনায় আসা সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিষয়টি নিশ্চিত করে। এখন পর্যন্ত অবৈধভাবে উপার্জিত 100 কোটি টাকার বেশি নিজের ও বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তরের প্রমাণ পেয়েছে সিআইডি। এম এ আজিমের রিপোর্ট জানাচ্ছেন সাদ আহমেদ। নিষিদ্ধ জাতের ব্রাহ্মা গরু দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাউবয় উপাধির সঙ্গে কোটি টাকার গরু আর 15 লাখ টাকার ছাগল কাণ্ডে আলোচনা সমালোচনায় আসেন সাদেক এগ্রো চেয়ারম্যান ইমরান হোসেন। নিষিদ্ধ ব্রাহ্মা গরু আমদানি, পাচার ও কোটি কোটি টাকার অবৈধ ব্যবসার খবর প্রকাশ্যে আসে তখন। তবে সে সময় কোনো পদক্ষেপ না নিলেও হাসিনা সরকারের পতনের পর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী 133 কোটি টাকার মানি লন্ডারির অভিযোগে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করে আসছিল সাদেক এগ্রো। এ পর্যন্ত অবৈধভাবে বর্জিত অর্থ ইমরান ও তার প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় 121 কোটি 32,15,144 টাকা হস্তান্তর ও স্থানান্তরের প্রমাণ পেয়েছে সিআইডি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানী শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুনের ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন সৌদি প্রবাসী বলে নিশ্চিত করেছে পুলিশ। ফায়ার সার্ভিস বলছে ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, মানা হয়নি রাজুকের বিল্ডিং কোড। আলিমুজ্জামান সাফনের আরেকটি রিপোর্ট দেখব আমরা।
রাজধানীর শাহজাদপুর মূল সড়কে দাঁড়িয়ে আছে 6 তলা এই ভবন, যার আন্ডারগ্রাউন্ডেও রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। দোতলায় রয়েছে বিউটি পার্লার, যার ওপরে রয়েছে আবাসিক হোটেল। সোমবার বেলা 12টায় ভবনটিতে আগুন লাগলে মুহূর্তেই ছড়িয়ে যায় প্রতিটি ফ্লোরে। প্রত্যক্ষদর্শীরা বলছেন দোতলায় থাকা বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। দোতলা থেকে হালকা হালকা লাগতে লাগতে পুরো বিল্ডিংটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পরে 3 থেকে গ্লাস ভাঙা 4-5 জন লোক হয়তো হোটেলের আবাসিক লোক ছিল। 12টার দিকে আমি একটা হিসাব করতেছিলাম, আমার ভাইগনা দোকানে আছে, ভাইগনা বলতেছে মামা আগুন। পরে বাইরে দেখি দোতলায় আগুন, দোতলায় পার্লার ছিল। আমি রাস্তার উপরে ছিলাম, তখন এই পারে আসলাম, দেখলাম যে আগুন মোটামুটি 12টা বাজে। তখন আগুনটা এখানে ধরছে 2 তলায়, পার্লার থেকে মনে সম্ভবত আগুনটা উপরে উঠছে। পরে ফায়ার সার্ভিসের 4 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, ভবন নির্মাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বিল্ডিং কোড মানা হয়নি। 12টা 17 মিনিটের সময় আমরা সংবাদ পাই আগুন লাগছে। সাথে সাথে আমাদের বাড়িদার থেকে 2টা টার্ন আউট ঘটনাস্থলে আসে। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু। 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতে উপরে উঠতে ছিল, এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল, জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। নিহত 4 জনই পুরুষ, তাদের একজন সৌদি প্রবাসী ছিলেন বলে জানায় পুলিশ। আমরা 4টা ডেড বডি উদ্ধার করছি। একজনের পরিচয় পাওয়া গেছে, কারণ তার ছেলে ছিল সাথে, তো ছেলেটাকে আমরা পাইছি। আজকে সকাল 8টায় বাপ এবং ছেলে সহ এখানে আসছিল। ছেলেটা ভাগ্যক্রমে বেঁচে গেছে, বাবাটা মারা গেছে, আর বাকি 3টা ডেড বডির এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দাতব্য সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে আঞ্জুমান JR টাওয়ার নামের নতুন ভবন উদ্বোধন করা হয়। পরে প্রধান উপদেষ্টা বলেন, আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যক্রম গৌরবের। বেওয়ারিশ লাশ দাফনে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রাখছে। পরে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, আঞ্জুমান মফিদুল ইসলামের সভাপতি মুফলে আর ওসমানী ও সহসভাপতি গোলাম রহমান উপস্থিত ছিলেন। নাম শুনে আসছে, তার লাশ পরে থাকলে ওটাই নিয়ে থাকে, একটা স্বপ্নীল একটা জিনিস। যত দুর্গম হোক, যত কঠিন পরিস্থিতি হোক, ওই নামটা আসে। কি করেছে? আঞ্জুমানে মফিদুল ইসলাম দখল করে দিয়েছে। এই সমাজের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, বহু দিক থেকে একটা অনন্য একটা প্রতিষ্ঠান। এটাই আমার বলার উদ্দেশ্য। আমরা গৌরব বোধ করি এরকম একটা প্রতিষ্ঠান, যে যারা চালিয়েছে, যারা এর পেছনে সময় দিয়েছে, মেধা দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ৪৯,০০০ কোটি টাকা কমিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে অর্ধেক। সোমবার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলনে কক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় RADP উপস্থাপন করা হয়। এতে 2024-25 অর্থ বছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, NEC সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ৪৯,০০০ কোটি টাকা কমিয়েছে বর্তমান সরকার। এতে চূড়ান্ত ADPর আকার দাঁড়িয়েছে 2,16,000 কোটি টাকা। ADPর মূল আকার ছিল 2,65,000 কোটি টাকা। তিনি আরও জানান, 2023-24 অর্থ বছরে 1% কাজ হয়নি 121 প্রকল্পে। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর স্কাটন লেডিজ ক্লাবে জুলাই অগস্ট আন্দোলনে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, আহত ও শহীদরা কোনো দলের হয়ে নয়, বরং দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন। এ সময় তিনি আরও বলেন, শহীদের রক্ত নিয়ে যারা রাজনীতি করে করুক, জামায়াতে ইসলামী তাদের নিয়ে রাজনীতি করবে না। জামায়াতে ইসলামী তাদের জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করে বলেও জানান তিনি। একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে পারি।
এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। আমরা যেমনটা বলেছি তেমনটাই থাকতে চাই। নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে গেল 20 জানুয়ারি কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার ক্ষমতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার আবেদন জানানো হয়। রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, বছরের পর বছর রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার হয়েছে। বিগত সরকারের আমলে সাজাপ্রাপ্ত খুনিদের ক্ষমা করা হয়েছে। এর ফলে সাধারণ জনমনে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই পর্যন্ত যাদেরকে ক্ষমা করা হয়েছে তার বেশিরভাগই হত্যা মামলার আসামি। এই যে ক্ষমতার অপব্যবহার, কোনো ধরনের নীতিমালা নেই, এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে আমি বিগত 20 জানুয়ারি হাইকোর্টে রিট ফাইল করি। রুলে স্পষ্টত বলা হয়েছে রাষ্ট্রপতি কোনো ধরনের নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অবৈধ হবে না এবং কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষকরা, সেই সঙ্গে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন তারা। তবে হাইকোর্টে যারা বিক্ষোভ করেছেন তাদের চিহ্নিত করাও নির্দেশ দিয়েছেন আদালত। সাবরিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। এ রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। নিয়োগ বহালের দাবিতে রাস্তায়ও নামে ভুক্তভোগী শিক্ষকরা। পুলিশের জলকামান, লাঠিচার্জ কোনো কিছুই সে আন্দোলন দমাতে পারেনি। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় 1 মাস স্থগিত করেন আপিল বিভাগ। তবে ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার বলেও নির্দেশনা দিয়েছেন আদালত। এদের নিয়োগ প্রক্রিয়া হয়েছিল বিগত সরকারের সময়, সুতরাং অতীতে আদালতে যেটা দেখা গেছে অধিকাংশ সময়ে, সব সময় না, যে একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময় যদি অ্যাপয়েন্টমেন্ট হয় পরবর্তীতে সেই গভর্নমেন্টটা সেটাকে অ্যাপ্রুভ করে নেয়, বরং তাদের চাকরিগুলো খেয়ে দিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে যে এই 5ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত যে স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের রায়ের ভিত্তিতে। যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি তারা এখন যোগদান করবেন, কারণ যোগদানটাই তাদের বাকি ছিল। এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখা। আদালতের রায়ের পর থেকে আমাদের আর কোনো আন্দোলন কর্মসূচি নেই। আমাদের সকল প্রকার আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিয়েছি। গত জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। তারই প্রেক্ষিতে কোটায় নিয়োগ পাওয়া সহকারী শিক্ষক পদের এই ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেশে অপরাধের পরিমাণ আগের চেয়ে কমেছে দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, দেশে নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট নাম থাকবে না এমন কোনো সিদ্ধান্ত হয়নি। রাজধানীতে চুরি ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। প্রতিদিন ছোটখাটো কিছু ঘটলেও নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই। বিধ্বস্ত পুলিশ বাহিনী দিয়ে কাজ চলছে জানিয়ে নাসিমুল গনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর বা কোমল হওয়ার কিছু নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই প্রয়োগ করা হচ্ছে। এছাড়া রোজা এবং ঈদ সামনে রেখে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দর্শক, এই ছিল এখনকার সংবাদ প্রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।